মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। অতুল প্রসাদ, নিশ্চয়ই লাইনগুলো আপনাদের প্রত্যেকের মনে আছে। কিন্তু এই বাংলা গর্ব এই সব বিষয় নিয়ে যদি রাজনীতি হতে শুরু করে তাহলে প্রশ্ন আসতে শুরু করবে রাজনীতিটা করছে তো কারা করছে, এবং এই বিষয় নিয়ে কি সত্যি রাজনীতি হতে পারে কিনা। দেখুন, ভাষা আন্দোলন যা এক সময়ের বাংলাদেশের ম্যাপকে পরিবর্তন করে দিয়েছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সেই ভাগকে আজ যাকে বাংলাদেশ বলে ব্যাখ্যা করা যায়, অর্থাৎ শেখ মুজিবুর রহমান এবং তার সঙ্গে ইন্দিরা গান্ধী, এই দুইয়ের সমন্বয়ে যে বাংলাদেশ গঠিত হলো ভাষার ভিত্তিতে, সেই ভাষা আন্দোলন আজ কলকাতার বুকে নতুন এক মাইল ফলক হয়ে থাকছে। তার কারণ ২১-এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা এবং বাঙালি অস্মিতা ইস্যুতে যেভাবে শান দিয়েছেন, তার প্রথম বই প্রকাশ আজ থেকে শুরু হয়েছে, বীরভূমের মাটি থেকে শুরু হয়েছে। আর ঠিক সেই বীরভূমের মাটি থেকে যখন বাংলা বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রাজপথে নামছেন, যখন বিভিন্ন তৃণমূল নেতৃত্বরা একেবারে প্রত্যন্ত গ্রাম অবধি পৌঁছে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, জিজ্ঞেস করছেন, আপনি কি জানেন দাদা, আপনি কি জানেন দিদি, যে আপনাদের লোকেদেরকে বাংলা বলার জন্য ভিন রাজ্যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? জানেন দাদা কে করছে? বিজেপি করছে। এই যে মেসেজ, সেটা সত্যি সাধারণ মানুষ কতটা নিচ্ছে, সাধারণ মানুষ কতটা ভাবছে, এই বিষয় নিয়েই আজ জানার চেষ্টা করব আগামী ১ ঘন্টায়। কিন্তু প্রশ্ন একটি জায়গাতে, সত্যি কি বাংলা বাঙালি অস্মিতা ইস্যুকে এতটাই ছেলে খেলা করবার মতো জিনিস? তার কারণ এটা কিন্তু খুব সত্যি যে ভিন রাজ্যে গিয়ে বাংলা এবং বাঙালি অস্মিতায় আঘাত পড়ছে। এটা কিন্তু খুব সত্যি যে বাঙালিদেরকে বাংলা ভাষা বলার জন্য তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। দাদা ঠিক শুনছেন, বিজেপি শাসিত রাজ্যে বারংবার এই ঘটনা যখন সামনে আসছে, ততবারই এই ইস্যুতে শান দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলা বাঙালি ইস্যু আসছে কেন? বাংলা বাঙালি ইস্যু হঠাৎ এতটা সংবাদ শিরোনামে আসবার কারণ কি? আমি আবারও বলছি, পরিযায়ী শ্রমিক যারা আজ ভিন রাজ্যে যাচ্ছেন তাদের দিকে তাকানোর দরকার রয়েছে। তার কারণ, কেন তারা পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যাচ্ছেন বুঝতে হবে। তার কারণ, পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে এ রাজ্যের বুকে কর্মসংস্থান নেই বলে, পরিযায়ী শ্রমিকরা যাচ্ছেন এ রাজ্যের বুকে ক্রমাগত বেকারত্ব বাড়ছে বলে, পরিযায়ী শ্রমিকরা যাচ্ছেন তার কারণ এ রাজ্যের বুকে যে জিনিস যে কাজ করলে পরে ২০০ টাকা পাওয়া যায়, সেই একই কাজ করলে পরে ভিন রাজ্যে ৪০০ থেকে ৬০০ টাকা পাওয়া যায়। তাহলে আপনারাই বিবেচনা করুন, সেই সব পরিযায়ী শ্রমিকরা বাংলা ছেড়ে ভিন রাজ্যে যাবে কি যাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা যাচ্ছেন ভিন রাজ্যে, আর ভিন রাজ্যে গিয়ে শুধুমাত্র বাংলা বলবার জন্য তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে তারা বাংলাদেশি। নট অনলি দ্যাট, তাদেরকে পুশব্যাক করে ভিন দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং পরবর্তীকালে তাদের ভোটার কার্ড আধার কার্ড সব দেখা হচ্ছে, বৈধ নথি থাকা সত্ত্বেও যখন পুশব্যাক করে দেওয়া হচ্ছে, তারপর আবারও ফ্ল্যাগ মিটিং করে তাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে। অর্থাৎ মূল প্রশ্ন কোন জায়গায়? মূল প্রশ্ন বাংলা বাঙালি অস্মিতা নয়। আমি আবারও বলছি, দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আপনাদেরকে আয়না দেখানোটা আমার কাজ। মূল উদ্দেশ্য বাংলা বাঙালি অস্মিতা রক্ষা যদি হতো, তাহলে কি সত্যি তৃণমূল কংগ্রেস পথে নেমে বাংলা বাঙালি অস্মিতাকে কেন্দ্র করে সেটাকে হাতিয়ার বানিয়ে ২৬-এর বৈতরণী পার করবার চেষ্টা করত? কেন বলছি? তার কারণ ২১-এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেট করে দিলেন একটি বিষয়, তা হলো এই বাংলা বাঙালি অস্মিতা ততদিন পর্যন্ত এই মিছিল চলবে যতদিন না পর্যন্ত ওই সেই ২৬-এর বিধানসভা নির্বাচন, পাখির চোখ বিধানসভা নির্বাচন। অর্থাৎ এক্ষেত্রে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথা বলছেন, তখন উল্টো দিকে বিজেপি শাসিত রাজ্যে দিনের পর দিন সত্যি সত্যি বাংলা বাঙালি অস্মিতা ইস্যুতে তপ্ত হচ্ছে গোটা দেশের রাজনীতি, অন্ততপক্ষে বাংলার রাজনীতি। আর ঠিক সেই তপ্ত আগুনে ক্রমাগত ঘি ঢেলে চলেছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্র সরকার কেন এই বিষয় নিয়ে কথা বলছেন না? কেন কেন্দ্র সরকার এ বিষয় নিয়ে সত্যি কোনো রকম কোনো জায়গা তৈরি করতে পারছে না যেখান থেকে এই বাংলা বাঙালি অস্মিতা রক্ষা হতে পারে? এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য এবং কেন্দ্রের সমন্বয় অত্যন্ত দরকারি, কিন্তু সেই সমন্বয় কোথায়? আজ জানার চেষ্টা করব সেটাই আগামী ১ ঘন্টায়। কোথায় রয়েছে কেন্দ্র রাজ্য সমন্বয়? সবটাই কি অকাল শীতকালে শীত ঘুমে চলে গিয়েছে? অকাল শীত ঘুম জানার চেষ্টা করবো আগামী ১ ঘন্টায়। নমস্কার, আমি অঞ্চল, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে প্রাইম টাইম শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। আমি এক এক করে আপনাদের সামনে সবগুলো ফুটেজ রাখবো এবং তার সঙ্গে আপনাদেরকে বুঝিয়ে বলবো যে ঠিক
কোন ইস্যু এই মুহূর্তে গোটা বাংলার রাজনীতিতে অন্তত 26-এর বিধানসভা নির্বাচনের আগে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা তৈরি করে রেখেছে? বাংলা বাঙালি অস্মিতা, নাকি বাংলা বাঙালি অস্মিতা রক্ষার পেছনে নেপথ্যে আদতে রাজনৈতিক কোনো অভিসন্ধি? কিন্তু এই বিষয় নিয়ে সরাসরি প্যানেল ডিসকাশনে আসবো। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে রয়েছে তাদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেবো। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় দেবব্রত রয়, রাজনৈতিক কর্মী, তৃণমূলটাকে সমর্থন করেন। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় সৌমেন চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় আলী হোসেন, বিজেপি মুখপাত্র। আপনাদের তিনজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় প্রাইম টাইম শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যেই জুড়বেন সিপিআই নেতাও। কিন্তু তার আগে অঞ্জনের প্রশ্ন একবার আপনাদের সামনে রাখছি। দেখুন আমার প্রশ্ন, বাঙালির অস্মিতা রক্ষার্থে পথে তৃণমূল রাজনীতি নাকি সহানুভূতি? বাঙালির অস্মিতা রক্ষার্থে পথে তৃণমূল রাজনীতি নাকি সহানুভূতি? এ বিষয় নিয়ে আমি প্রথমেই চলে যাব দেবব্রত বাবুর কাছে। দেবব্রত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। দেখুন, ভারতীয় যুক্তরাষ্ট্রে সংবিধান প্রতিটা রাজ্যকে নির্দিষ্ট অধিকার দিয়েছে। সেই অধিকারগুলো যদি লঙ্ঘিত হয় নিশ্চয়ই তো স্বাভাবিকভাবে অভিযোগ উঠবে। সেই অধিকারের জায়গাগুলিতে বিভিন্ন সময় বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার সেই জায়গাগুলো হস্তক্ষেপ করছে এবং একটা শ্রেণী বিভাজন তৈরি করার চেষ্টা করছে, প্রভু মালিকের সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। একটা পক্ষ হচ্ছে মালিক পক্ষ, একটা হচ্ছে শ্রমিক পক্ষ। আর যে কেন্দ্রীয় সরকার যে একটা লক্ষ্য নিয়ে তারা এসছে, হিন্দুস্তান, সেই লক্ষ্য সামনে রেখে কিছু মানুষকে প্রথম শ্রেণীর নাগরিক এবং কিছু মানুষকে তৃতীয় শ্রেণীর নাগরিক মানিয়ে রাখার একটা চক্রান্ত চলছে। এবং চক্রান্ত আমরা তখনই দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যগুলিতে, যখনই বিজেপি সরকার তাদের আসছে, সেইখানে স্পেসিফিক বাঙালি জাতির মানুষের ওপর, যারা বাংলা ভাষায় কথা বলে, বাঙালির ওপর একটা আঘাত দেবে আসছে। সেগুলো আমরা তো প্রতিটা জায়গায় দেখতে পাচ্ছি। কখনো এনআরসির নামে আসছে, কখনো সিএ এর নামে আসছে, কখনো এসআইআর নামে আসছে। বিভিন্ন উপায়ে বাঙালিকে অনাগরিক করার চেষ্টা করছে এবং তাদেরকে ঠেলে কখনো ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, কখনো পুশব্যাক করার চেষ্টা করছে। আমি এখানে সরাসরি চলে যাবো আলীবাবুর কাছে। আলীবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। দেখুন, আপনি যেটা বলছেন বাঙালি অস্মিতা রক্ষার পথে তৃণমূল রাজনীতি নাকি সহানুভূতি, আমি অবশ্যই বলবো তৃণমূল রাজনীতি করছে। কারণ অস্মিতা, বাঙালি অস্মিতার যে মানে কি বলবো যে মানে ক্ষতি হয়েছে এরকম বিষয় ভাবার কিছু নেই। ভারতবর্ষে বাঙালিদের স্থান সব থেকে বেশি। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের অবদান সব থেকে বেশি। প্রায় 60% স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের অবদান সব থেকে বেশি। এবং আপনারা জানেন যে বাঙালি আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আছে এবং কি বলবো যে সারা ভারতবর্ষ জুড়ে একটা বাঙালিময় অবস্থা আছে, সসম্মানে বাঙালিরা সেখানটায় রয়েছে। কিন্তু আপনারা যে বিষয়টা নিয়ে বলছেন, তৃণমূল কংগ্রেস যেটা বলছে সেটা হচ্ছে এক ধরনের সাম্প্রদায়িক রাজনীতি তাদের মধ্যে তৈরি হয়েছে, এক ধরনের প্রাদেশিকতাবাদ তাদের মধ্যে তৈরি হয়েছে। দুর্ভাগ্য, তৃণমূল যদিও প্রাদেশিকতাবাদে বিশ্বাস করে, আমরা এটাকে ঘৃণা করি। কারণ আমাদের হচ্ছে জাতীয়তাবোধ, একাত্মবোধ এবং আমরা সবাইকে এক পথে চলতে চাই। রবীন্দ্রনাথের সেই ভাষা যে দ্রাবিড় পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, এই বঙ্গকে জুড়ে গিয়েছেন। আবারও আসবো, আপনাকে রিব্যাট করার সুযোগ দেবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় শুভম ব্যানার্জি, সিপিআই নেতা। শুভমবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা প্রাইম টাইম শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমার প্রশ্নটা একবার আপনাকে শুনিয়ে দিই, বাঙালির অস্মিতা রক্ষার্থে পথে তৃণমূল রাজনীতি নাকি সহানুভূতি? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখুন, তৃণমূলকে নিয়ে যখন প্রশ্নটা, তাহলে তৃণমূলের বাঙালি অস্মিতা নিয়ে যদি বলি, তাহলে আজকে আমাদের রাজ্যে পরিযায়ী শ্রমিক যারা আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজের জন্য গেছে, সেটা রেজিস্টার্ড পরিযায়ী শ্রমিকের সংখ্যা 21,58,000। যদি তৃণমূল বাংলা এবং বাঙালিদের নিয়ে যদি সত্যিকারের গরিমা বা অস্মিতা ফিল করতো, তাহলে 22 লক্ষ মানুষকে আজকে পরিযায়ী শ্রমিক হিসেবে এই আলাদা আলাদা রাজ্যে কাজ করতে যেতে হতো না। যদি বাঙালিদের প্রতি
তৃণমূল দলের গরিমা বা অস্মিতা থাকতো, তাহলে আজকে সেরা সেরা বাঙালি প্রতিভারা দেশের মধ্যে হয় হায়দ্রাবাদ, পুনে, ব্যাঙ্গালোর, নয়তো দেশের বাইরে ইউএসএ বা পশ্চিম ইউরোপে উচ্চশিক্ষা বা গবেষণা বা চাকরির জন্য রাজ্য ছেড়ে বাইরে চলে যেত না। যদি বাঙালি অস্মিতা বা বাঙালিদের নিয়ে গর্ব তৃণমূলের থাকতো, তাহলে দয়মন্তী সেনের মতো যোগ্য অনেস্ট পুলিশ অফিসারের জায়গায় রাজীব কুমারের মতো করাপ্টেড বা পরবর্তীকালে বিনীত গোয়েল বা রাজীব ভার্মা, মনোজ ভার্মার মতো পুলিশ অফিসার তারা কলকাতার কমিশনার হতো না। এবং যদি বাঙালি অস্মিতা আবার বলার সুযোগ পাবেন, আমি এখানে সৌমেন বাবুর কাছে যাব। তাহলে আমাদের রাজ্য থেকে কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা বা ইউসুফ পাঠানরা লোকসভায় প্রার্থী হতো না। বুঝতে পেরেছি। সৌমেন বাবুর কাছে যাবো। সৌমেন বাবু, প্রশ্নটা বাঙালির অস্মিতা রক্ষার্থে পথে তৃণমূল রাজনীতি নাকি সহানুভূতি? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। প্রথমেই যা তো আলোচনা শুরু হয়েছে, শাসক গোষ্ঠীর মুখপাত্র যিনি আছেন দেবব্রত বাবু, তাই ওনার কথার সূত্র ধরেই বলি। প্রথমেই বলি, উনি বারবার যেটা উঠে আসে যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, রাজ্যস্তরীয় স্বাতন্ত্রতা, সেখানে পরিষ্কার সাংবিধানিকভাবে জানা উচিত যে 3টে তালিকা আছে, যুক্তরাষ্ট্রীয় তালিকা, কেন্দ্রীয় তালিকা এবং যুগ্ম তালিকা। কিন্তু এক্ষেত্রে আমরা যদি দেখি, অন্তত যারা এক্সপার্টিস আছে পৃথিবীতে বর্ণিত এক্সপার্টিস সংবিধানের, তারাও এক বাক্যে স্বীকার করেছে ভারতবর্ষের মতো অর্থাৎ বহু ধর্ম বহু ভাষাভাষীর দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামো যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডায় কাজ করে, ভারতবর্ষে সেই মডেলকে এখানে অনুসরণ করা সম্ভবপর নয়। তাই জন্য যারা এই সংবিধানের প্রণেতা ছিলেন তারা নিশ্চয়ই অদূরদর্শী ছিলেন না। বি.আর. আম্বেদকর অদূরদর্শী ছিলেন না, বা আরও যারা ছিল তারা দূরদর্শিতা এখানেই প্রমাণিত যে তারা জানতেন যে এখানে দাঁড়িয়ে একটা বলা হয় কেসি ওয়্যারের ভাষায় আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এখানে বিশেষ প্রয়োজন হলে দেশের নিরাপত্তার কারণে কেন্দ্র সেখানে বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করার সংবিধান যারা জানে বিভিন্ন প্রতিনিধিদের বলা উচিত। আর একটা 1 মিনিটও নয়, আমি 2 সেকেন্ড সময় নেব। এবং এর সঙ্গে এটাও বলা প্রয়োজন যে 70 বছর বয়স হয়ে যাওয়ার পরে আমরা দেখেছি সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, আমরা দেখেছি পৃথিবীর বুকে বিভিন্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সাউথ ইস্ট এশিয়া জুড়ে সামরিক শাসনের প্রাবল্য। আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে ভারতবর্ষ কিন্তু 78 বছর পার দিয়েও এখনো সুকাঠামোভাবে বেঁচে আছে। তার কারণ হলো এই দূরদর্শিতা সম্পন্ন সংবিধানবিদদের জায়গা। বেশ, এই মুহূর্ত থেকে দর্শকরাও, আমি একবার প্রশ্নটা আরও একবার দেখিয়ে দেবো, দর্শকরা এই প্রশ্ন দেখুন এবং আপনাদের মতামত আপনারা জানান। বাঙালির অস্মিতা রক্ষার্থে পথে তৃণমূল রাজনীতি নাকি সহানুভূতি, এই প্রশ্নটা সরাসরি দর্শকদের কাছেও আজ ছুড়ে দিলাম। শব্দের কারাকারি অনুষ্ঠান থেকে অঞ্জন আপনাদেরকে ছুড়ে দিল এই প্রশ্ন। আপনারা কি মনে করছেন আপনারা জানান। ফোন নাম্বার অ্যাক্টিভেট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই, আপনারা সেই ফোন নাম্বারে দেখে স্ক্রিনে দেখুন এবং আপনাদের মতামত জানান। এখানে রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব, বিজেপি নেতৃত্ব, সিপিআই নেতৃত্ব রয়েছে, তারাও শুনতে পাবেন আপনারা কি মনে করছেন। দর্শকদের মতামত শিরোধার্য। আর ঠিক এখান থেকে সরাসরি আমি দেবব্রত বাবুর কাছেই যাবো। দেবব্রত বাবু বলুন, আপনি হাত তুলছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন, রাজনীতি করছেন নাকি সহানুভূতি? শুভম বাবু যে তথ্য দিলেন সেই তথ্য থেকেই আমি বলছি। উনি এই তথ্যটা কোথা থেকে পেয়েছেন আমি জানি না, কিন্তু তথ্য পেতে গেলে যে সেন্সাস দরকার। সেন্সাস 2011 সালের আগে আর সেন্সাস হয়নি। কি কারণে সেন্সাস হয়নি সেটা কেন্দ্রীয় সরকার ভালো বলতে পারবে। আমার মনে হয় শুভম বাবু লাস্ট 2011 সালে সেন্সাস নিয়েছেন, সেই সেন্সাসই বলছে 21 লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক, 20 থেকে 21 লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক, তারা বাইরের রাজ্যে কাজ করতে গেছে। একদম সঠিক তথ্য। এবং বাইরের রাজ্য থেকে যে পরিমাণ মানুষ যে পশ্চিমবঙ্গে কাজ করতে এসেছিলেন সেই তথ্যটা উনি সূক্ষ্মভাবে এড়িয়ে গেলেন। সেই তথ্যটা আমি দিয়ে দিচ্ছি, সেটা প্রায় 44 লক্ষ মানুষ লাস্ট 2011 সালের তথ্য অনুযায়ী আমরা পাওয়া গেছে। কিন্তু আপনাদের অশোকদেব তো বলছেন যে এবার থেকে তাদেরকেও বের করে দেওয়া হবে, তাদের ক্ষেত্রেও একই রকম ব্যবহার করা হবে। করছেন না কেন? এতদিন কি করছিলেন আপনারা? এতদিন ঘুমিয়েছিলেন আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ঘুমিয়েছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন ঘুমিয়েছিলেন?
বের করা হবে আর করে দেয়া হবে এর মধ্যে পার্থক্য আছে, কিন্তু সারা দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি বাঙালিকে স্পেসিফিক ভাবে বের করে দেয়া হচ্ছে, এবং কিছু যে উদাহরণগুলো একদম প্রকৃতভাবে আমরা দেখতে পাচ্ছি, সেটা শুধুমাত্র যে যারা কোনো রাজনৈতিক দল করে বলে কথা না, একদম স্পেসিফিক ভাবে আজকে যেটা যাচ্ছে কেন? আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য কি করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য কি করেছেন? কর্মসংস্থান কোথায়? কর্মসংস্থান কোথায়? কেন পরিযায়ী শ্রমিকরা বাইরে যাচ্ছেন? বাইরে যাচ্ছেন কেন? বাইরে যাচ্ছেন কেন? বাইরে যাচ্ছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য কি করছেন? এই পরিযায়ী শ্রমিকদের জন্য কি করছেন? যদি শুনুন, আমদানি এবং রপ্তানিটা দেখতে হবে কোন রাজ্য থেকে আমদানি। আপনি আমদানি রপ্তানিতে যাচ্ছেন। আরে পরিযায়ী শ্রমিক বিষয়ে বলছি, আমাকে তথ্য নিয়ে তো কথা বলতে হবে। তথ্য যদি আপনি দেখতে চান, সাংঘাতিক তথ্য আপনাদের। মানুষ গেল বেশি, হ্যাঁ সাংঘাতিক। যারা সেন্সাস করেনি তাদের তো তথ্য জোগাড় করতে, আমাদের তথ্য জোগাড় করতে রেলওয়ে টিকিটের উপর তথ্য জোগাড় করতে হয়েছে, এবং রোমিং, এবং আমরা তথ্য নিয়েই কথা বলছি। আমি আসবো শুভম বাবুর কাছে যাবো। শুভম বাবু বুঝতে পেরেছি। শুভম বাবু, বিষয়টা হচ্ছে এটা তো 2011 সেন্সাসের বিষয় নয়, সেটাই উনি জানেন না। এটা তৃণমূল সরকারের কাছে শ্রমিক সম্পর্কে কোনো তথ্য ছিল না। এটা নিয়ে সমালোচনা হওয়ার পরে তৃণমূল সরকার এই কয়েক বছর আগে বাধ্য হয় যে একটা ওয়েবসাইট খুলে পরিযায়ী শ্রমিক তারা যাতে নিজেরা নিজেদেরকে রেজিস্টার্ড করতে পারে, সেই ওয়েবসাইটে সেই পোর্টালে তাদের নামগুলো আপলোড করতে বলে। সেইখানে 21,58,000 মানুষ যারা নিজেদেরকে বাংলায় অরিজিনালি বাংলার বাসিন্দা কিন্তু বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন, এইরকম 21,58,000 মানুষ তৃণমূল সরকারের তৈরি করা পোর্টালে নাম নথিভুক্ত করেছেন, এবং অ্যাকচুয়াল সংখ্যাটা স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন এর আরো বহুগুণ বেশি। কারণ বহু মানুষ আছেন যারা নিজেরা পোর্টালে নাম নথিভুক্ত করতেও পারেন না, সেই প্রসেসটাও তারা জানেন না। সুতরাং 21,58,000 আমি যে সংখ্যাটা বললাম সেটা তৃণমূল সরকারের দ্বারা তৈরি করা পোর্টালেই নথিভুক্ত নাম। এটা কোনো সেন্সাসের সংখ্যা নয়, এটা তৃণমূল সরকারের সরকার দ্বারা ঘোষিত তথ্য দিয়ে রাখি। দেশের মধ্যে সবথেকে বেশি পরিযায়ী শ্রমিকের যে 5টা পরিসংখ্যান করা হয়, লাস্ট সেন্সাস রিপোর্ট বলছে কেরালা তার মধ্যে 5 নম্বর। এই 5টা রাজ্যের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে নেই। না আমি সোমেন বাবুর কাছে যাবো। সোমেন বাবু বুঝতে পেরেছি। সোমেন বাবুর কিছু বলার রয়েছে। সোমেন বাবু বলুন। আমি আরেকটা দিক দিয়েও এই আলোচনাকে দেবব্রত বাবুর জাতক রয়েছেন সেখানে আরেকটা জায়গা থেকেও ওনাকে প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে পরিষ্কার হওয়া দরকার এই মুহূর্তে যে উনি বারবার তুলে ধরেন যে আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ভাঙছে এক স্বৈরাচারী ব্যবস্থা। সেখানে রাখতে হবে কেন্দ্রের যেমন দায়িত্ব আছে রাজ্য সরকারেরও তেমন দায়িত্ব আছে। দেশের সুরক্ষা হচ্ছে প্রথম এবং প্রধান প্রায়োরিটি। তাহলে এখানে দাঁড়িয়ে আজ প্রায় সকলে সত্য আরেকটা জিনিস মেনে নিতে হবে, বাংলা ভাষা বললেই সে বাঙালি হয়ে যায় না। রাইট। আর তাহলে আমরা স্পেনীয় ভাষা, লাতিন আমেরিকার এতগুলো দেশের মানুষের এখন কার্যত অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তার মানে কি তারা সব দেশ? আমি ওটাও বলছি না সোমেন বাবু, আমি ওটাও বলছি না। আমি বলছি যদি বাংলা এবং বাঙালি প্রীতি সত্যি তৃণমূল কংগ্রেসের থেকে থাকে, যদি সত্যি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা এবং বাঙালি প্রীতি থেকে থাকে, তাহলে WBCS পরীক্ষায় হিন্দি এবং উর্দুকে কেন মূল ভাষা হিসেবে রাখা হচ্ছে? কেন রাখা হচ্ছে? তারপরে উত্তর দিন। দেবব্রত থেকে উত্তর নেবো আমি। আর একটা উত্তর দিতে হবে। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা থেকে প্রতি বছর এই পুজোর আগে, আমি একদম তথ্য যাচাই করে বলছি পরিসংখ্যান দিয়ে, মানে যাকে বলে অগুন্তি অসংগঠিত লেবার ফোর্স যারা ইটভাটায় কাজ করে কেরল এবং তামিলনাড়ুতে যায়, আবার বর্ষা ওদের শীতকালীন বর্ষার আগে ফিরে আসে। আমি ব্যক্তিগতভাবে কয়েকটি সার্ভে যুক্ত ছিলাম, প্রশ্ন করেছিলাম। তারা বলেছে আমরা বাংলার ইটভাটাতে কাজ করলে যে প্রতিদিনের যে লেবার পাই, পারিশ্রমিক পাই, কেরালায় গেলে তার ডবল পাই। এবং আমি বলেছিলাম, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম সোমেন বাবু, একেবারে শোয়ের শুরুতে আমি বলেছি যে পরিযায়ী শ্রমিকরা বাইরে যাচ্ছে, তার কারণটা হলো এই রাজ্যের বুকে যতটুকু কাজের জন্য যে অ্যামাউন্টটা তারা পাচ্ছেন, যে ওয়েজেসটা তারা পাচ্ছেন, তার দ্বিগুণ বা তিনগুণ ওয়েজেস পাচ্ছেন ভিন্ন রাজ্যে গিয়ে। আরো ভয়ানক হচ্ছে তারা আনরেজিস্টার্ড হওয়ার জন্য, অসংগঠিত হওয়ার জন্য সোনার কর্মী এ কর্মীতে যাচ্ছেন। এবং শুনে রাখুন, এক্ষেত্রে একদম গ্রাসরুটের লেভেল, বিভিন্ন ক্ষেত্রে তারা HIV পজিটিভের মতো মারণ ব্যাধিতে যখন আক্রান্ত হয়, বোম্বে বা অন্যান্য জায়গা থেকে তখন দেশে ফিরে আসে, মানে পশ্চিমবঙ্গে ফিরে আসে, তাদের ক্ষেত্রে কিন্তু ভয়াবহ পরিস্থিতির একটা সংখ্যা এখানে বাংলার বুকে দেখা দিচ্ছে। অর্থাৎ কর্মক্ষমতা যাদের চলে যাচ্ছে সেই মানুষগুলো তখন
এক অমানবিক পরিস্থিতির শিকার হয়। ঠিক। আমি আলিবাবুর কাছে যাবো। আলিবাবু, প্রশ্নটা অত্যন্ত স্পেসিফিক প্রশ্ন করবো, আমি আপনার থেকে একদম আপনার প্রতিক্রিয়া নেব। তা হলো, যদি সত্যি বাংলা এবং বাঙালির প্রতি এত প্রীতি থাকে তৃণমূল কংগ্রেস, আমি বলছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি ভিন রাজ্যে সম্মত তার প্রমোশন করেছিলেন তার কোনো একটি সিনেমার জন্যে, সেই সিনেমার প্রমোশনে আমাদের মতো একজন সাংবাদিক তাকে বাংলায় প্রশ্ন করার জন্য তিনি বলেন যে বাংলায় কেন, বাংলাতে কথা বলার কি দরকার। তখন এই মহানায়কের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি স্টেপ নিয়েছেন? আমি তো বলছি এই যে কিছুদিন আগে মহানায়ক উত্তম কুমারের শ্রদ্ধার্ঘ্য যখন জ্ঞাপন করা হচ্ছে, তখন ঠিক তার মঞ্চে সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পর্যন্ত দেখা গিয়েছে। আমি বলছি তখন কোথায় চলে যায় বাংলা বাঙালি প্রীতি? আলিবাবু, দেখুন, বাংলা বা বাংলাকে ভালোবাসা বা বাঙালিদের প্রতি ভালোবাসা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা হলো ভেগ, পরিষ্কার ভেগ। এই তো 21শে জুলাইয়ের যে মিটিং এ মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিলেন বাঙালিদের ব্যাপারে, অর্ধেক তো হিন্দি ভাষায় কথা বললেন তিনি। এটা তো আমাদের চোখের দেখা, এই তো দুদিন আগের ঘটনা। আজকে বলুন, ওই যে শুভম যে কথাটা বলছিল যে 3 জন এমপি 4 জন এমপি সব অবাঙালি, আপনি 4 জন এমপি অবাঙালিকে আপনি এখানে স্থান দিয়ে দিলেন, 4 জন বাঙালি কি সুযোগ পেত না? আপনি বলুন তো অঞ্জন বাবু, প্রণব মুখোপাধ্যায় যখন রাষ্ট্রসভার তোমার রাষ্ট্রপতির প্রার্থী হলেন, আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার বিরোধিতা করছিলেন কেন? বাঙালি প্রধান রাষ্ট্রপতি হতে দেবেন না উনি? এই যে গল্প না, এগুলো ফালতু গল্প আছে, এগুলো হচ্ছে বাঙালি সেন্টিমেন্ট আনার জন্য। বাঙালি সেন্টিমেন্ট এই সমস্ত কথাই ভুলবে না। দেখুন, যে বিষয়টা আছে 80 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলাভাষী, তার মধ্যে কি বলবো, কমসে কম তার মধ্যে প্রায় 25% উপরে যারা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী, এবং যারা রোহিঙ্গা তারাও বাংলাভাষী, এবং বাংলাদেশ থেকে আসা বাংলাদেশি এই সমস্ত অনুপ্রবেশকারীরা, তারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং পশ্চিমবঙ্গে এসে তারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে। তাদেরকে চিহ্নিতকরণ এবং বিতরণের কাজ চলছে অন্যান্য রাজ্যে। প্রকৃত বাঙালি, আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু মুসলমান, তাদের এগেনস্টে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বললাম তো, ধানের মধ্যে যেরকম পাতান থাকে, সেরকম অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ করতে গিয়ে 2-1 জন হয়তো বাঙালিদের মধ্যে অসুবিধায় পড়ে যায়, সেটাও যেন না হয়, তার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজ্য সরকারকে বলছি, তারা যেন এই বিষয়টা ভালোভাবে দেখে নেয়, অবজারভেশন করে নেয়, প্রকৃত বাঙালিরা যেন কোনো অসুবিধার সম্মুখীন না হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক ফোন লাইনে রয়েছেন। কে ফোন করেছেন, কোথা থেকে ফোন করেছেন? হ্যালো, আমি কলকাতা থেকে বলছি। আমি ট্রাইব টিভির একজন দর্শক, সঞ্জয় মাহাতো বলছি। তো আমার দুটো প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের সরকার এবং সরকারের সমর্থকদের কাছে, যে বাংলা ভাষা নিয়ে যে এই আন্দোলন হচ্ছে বা বাঙালি যে অস্মিতা দেখানো হচ্ছে, তো তাহলে WBCS বা রাজ্য সরকারের অন্যান্য নোটিফিকেশনের ক্ষেত্রে সেটা ইংলিশের পাশাপাশি কেন বাংলাতে বেরোয় না? আর কিছুদিন আগে যে WBCS এর নোটিফিকেশন দিলে সেখানে বাংলা বাধ্যতামূলক ছিল, কিন্তু পরে হিন্দি এবং উর্দুর চাপে সেটা তুলে নিতে বাধ্য হলো। তাহলে তখন বাংলা অস্মিতা কোথায় ছিল? আর আরেকটা প্রশ্ন, যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে যে 26,000 শিক্ষক বাদ গেল রাজ্য সরকারের দুর্নীতির জন্য, তাহলে সেই শিক্ষকরাও তো বাঙালি, তাহলে তাদের হয়ে কথা কে বলবেন? সঞ্জয় বাবু, আপনি সরাসরি যেটা বলছেন, যে আমার একটু প্রশ্নটা আপনাকে একটু শুনিয়ে দেবো। আমার প্রশ্ন ছিল আজ, যে তৃণমূল কংগ্রেস আজ পথে নেমেছে, এটা কি সত্যি রাজনীতি নাকি সহানুভূতি এই বাঙালি অস্মিতা রক্ষার্থে? কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। অনেক ধন্যবাদ। দেখতে থাকুন, শব্দের কাটাকাটি আপনারা দেখতেই পাচ্ছেন। একজন দর্শক সে পর্যন্ত ফোন করে বলছে যে এক প্রকার বুঝিয়ে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেসের এই বাংলা বাঙালি অস্মিতা শুধুমাত্র গিমিক ছাড়া আর কিছু নয়। দেবব্রতবাবু কি বলবেন? এবার দর্শকের ওপরও বলবেন, যে দর্শকও কোনো দলের দালালি করছে, কি বলবেন? আমি একটা করে আসছি। সুমন বাবুর কথা শুনে মনে হচ্ছে সৌমেন বাবু, নট সুমন বাবু। না, প্রথম সুমন বাবু, ডাক্তার সুমন বাবুর কথা বলছি। সৌমেন বাবু, ওনার কথা শুনে সৌমেন বাবু কথা শুনে মনে হচ্ছে বিগত 50 বছর ধরে হয়তো তৃণমূল সরকারি পশ্চিমবঙ্গটা শাসন করছে। তার আগে কোনো পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যেত না। এই তৃণমূল সরকারের আমল থেকেই পরিযায়ী শ্রমিকরা কাজ করতে যেতে শুরু করেছে। দ্বিতীয় কথা, আলীবাবুর উত্তরে আমি আছি। আলীবাবুর দলের বিরোধী দলনেতা বলে যারা ভোট দেয় তাদের বিকাশ হবে, সবকা সাথ সবকা বিকাশ না, যে ভোট দেয় আমাদের সেই বিকাশ। আমি জানি না আলীবাবুর কতটা বিকাশ ওনার বিরোধী দলনেতা করবে, এবং আলীবাবুর দল যদি ক্ষমতায় আসে আলীবাবুর কতটা বিকাশ হবে সেটাও আমার জানা নেই। কিন্তু এখানে যে প্রশ্ন বারে বারে আলীবাবু যেটা বলছেন, হ্যাঁ কি বলে অনুপ্রবেশ, হ্যাঁ আলীবাবুর কথা শুনে মনে হচ্ছে 100 বছর ধরে বর্ডারটা মানে মমতা বন্দ্যোপাধ্যায় পাহারা দিচ্ছে। সেই 100 অনুপ্রবেশ নিয়ে কথা বলছেন তো, আমি একটা অনুপ্রবেশের ছবি আপনাদের সামনে রাখছি, দেখুন, দেখাবো।
গৃহমন্ত্রকে দেখাই না দেবব্রত বাবু, দেখুন না, দেখুন না, ভালো লাগবে দেখুন। না না, ভালো লাগালাগি কিছু নেই, এটা গৃহমন্ত্রকের ব্যাপার, আমাদের কোনো এখানে দায় দায়িত্ব নেই, কোনো দায়িত্ব নেই। গৃহমন্ত্রকে রাজ্য দেখান, সরকার চলছে, ঠিক। গৃহমন্ত্রী রয়েছে, সাংঘাতিক তারা ব্যাপার। যদি হাইজাম্প। আপনাদের কোনো দায়িত্ব নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দায়িত্ব নেই। শুনুন অবশ্যই শুনুন দায়িত্ব আছে, প্লিজ পশ্চিমবঙ্গের শুনুন না, মানুষকে ভালো লাগার একবার দায়িত্ব অনুপ্রবেশ রয়েছে। নিয়ে শুনে নিন না দেবব্রত বাবু, ভালো লাগবে আপনার, আমার কাছে আরো শুনতে গৃহমন্ত্রক সম্বন্ধে আরো বলতে পারবেন আপনি, বলুন, শুনুন না। ওই জায়গায় আমাকে রাখছে না, এই জন্য আমরা গেছি। নড়াইল জেলা বলতে বাংলাদেশি আপনাদের? হ্যাঁ, বাংলাদেশ। তাহলে ইন্ডিয়া থেকে যে আসলেন? আমরা ইন্ডিয়ায় থাকি, ওখান থেকে ধরা পড়া আছে সব বাংলাদেশি, এর জন্য এই জায়গা পাঠিয়ে দিয়েছে, আমরা এই জায়গা চলে আসছি। আমরা চিনি না, পরে ওরা ওই মাঝখানে এসে আমাদের ধরেছে, ধরার পরে তারপর আমরা এই পেজ দিয়ে চলে আসছি। আমাদের এই বর্ডার যেটা ছাড়িয়েছে, আমরা কোনোদিন আসি নাই, মানে এটা নতুন, আমরা আসছি 4000 লোক আইছি। মানে এই বর্ডার দিয়ে কতজন পার হয়েছে? এই বর্ডার দিয়ে আমরা এই 3 জন আসছি, আমরা সিঙ্গল মানুষ বলে এই বর্ডার দিয়ে আমাদের ছাড়িয়েছে। আর এর আগে যে 8 জনকে ধরলো? এর আগে 8 জন, ওদের আমরা চিনি না। শুনতে পেলেন হ্যালো দেবব্রত বাবু? হ্যাঁ, ভালো জিনিস আপনি শুনতে দেখাচ্ছেন, পেয়েছেন? আমিও তো বলছি। হ্যাঁ, আমি একদম খুব ভালো শুনতে পেলাম, ভালো দেখালেন, খুব ভালো লাগলো। এই দুদিন আগে 53 লক্ষ ভোটার এসআইআর হলো, বিহার থেকে বাদ গেল। তাহলে ভেবে দেখুন, ওই রাখাইন প্রদেশের লোকজনগুলো রাখাইন ভাষায় কথা বলতো, তারা বাংলায় এসে বাংলা শিখলো, বাংলা শিখে তারা হাই জাম্প দিয়ে আবার পশ্চিমবঙ্গে ঢুকলো, পশ্চিমবঙ্গ থেকে হাই জাম্প দিয়ে আবার বিহারে ঢুকলো, বিহারে ঢুকে তারা বিহারের যে চলিত ভাষাগুলো আছে, যেমন হিন্দি ভাষা এবং কি বলে রজবাড়ি ভাষা, খড়িবলি ভাষা, অবধি ভাষা এবং ভোজপুরি ভাষা, সব শিখে নিল, শিখে নিয়ে তারপর আবার তারা করে বসবাস করলো এবং কাজকর্ম করতে শুরু করলো। তাই তো আপনার যুক্তি শুনলে তাই তো মনে হচ্ছে। আর যদি আমরা রোহিঙ্গা নিয়ে, আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় এসব আপনাদেরকে শিখিয়ে দেয় কিনা, বাট মমতা বন্দ্যোপাধ্যায় এটা হয়তো আপনাদেরকে, না শুনে নিন না প্লিজ, মমতা বন্দ্যোপাধ্যায় এটা আপনাদেরকে শেখায় না যে বিভিন্ন জায়গায় যদি স্থায়ী বাসস্থান করতে হয় তাহলে সেই রাজ্যের বা সেই জায়গার ভাষা শিখতে হয়। আমি জানি না এই কথাগুলো আপনারা কি বেসে বলেন, এই মিনিমাম বেসিক জিনিসটা আমার মনে হয় তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে আপনার শিখে নেওয়া উচিত, তারপর প্যানেল ডিসকাশনে একটু আসা উচিত। আমার সত্যিই ভাবতে খুব অবাক লাগছে। আপনার মনে হয় না যে ভিন্ন রাজ্যে গিয়ে আমি যদি থাকতে যাই তাহলে সেখানকার ভাষা আমাকে জানতে হয়, তার কারণ আমাকে না হলে রুজি রুটিটা আমি করতে পারবো না, সাধারণ মানুষের সঙ্গে আমি কমিউনিকেট করতে পারবো না। আমি যদি এখন হিন্দি বলয়ে, আপনার কথা অনুসারে হিন্দি বলয়ের সেখানে যাই, তাহলে আমাকে হিন্দি ভাষার সম্বন্ধে একটু হলেও অবগত থাকতে হবে, না হলে আমি কমিউনিকেট করতে পারবো না। তত্ত্ব নিয়ে কথা বলছেন তো? আবারও বলছে তত্ত্বভিত্তিক, এটা তো নর্মাল বিষয়, এটা বেসিক বিষয়, এটা তথ্য নয়, এটা নর্মাল নয় সোমেনবাবু, এটা নর্মাল নয় সোমেনবাবু, এটা নর্মাল নয়। আমি আসছি শুভবাবু, আমি একটু জেনে নিই, বাকিদের থেকে একটু জেনে নিই। ঠিক আছে, শুভবাবু বলতে চাইছে, শুভবাবু একটু বলে নিন, ওয়ান লাইনার বলুন। জাস্ট একটা লাইন, সেটা হচ্ছে উনি বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সেগুলো বোধহয় ঠিকঠাক করে শোনেন না বা ঠিকঠাক করে ফলো করেন না। উনি যেমন পুরোটাই অনুপ্রবেশ বিএসএফ এর ঘাড়ে ফেলে দিলেন, সে আমরা বলছেন ওনাদের কোনো দায়িত্বই নেই। শুনলেন শুভবাবু, স্পষ্ট উনি বলছেন। আমি জানি না এটা তৃণমূল কংগ্রেস শিখিয়ে দিয়েছে কিনা, যে এখন থেকে যারাই প্যানেল ডিসকাশনে আসবেন তারাই বলবেন যে তৃণমূলের দায়িত্ব নয়, রাজ্য সরকারের দায়িত্ব নয়, অনুপ্রবেশকারীরা ঢুকলেই বিএসএফ এর দোষ। আশ্চর্য। আপনার মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু কিছুদিন আগে বলেছিলেন যে আমরা রাজ্য পুলিশকে বলছি যে যাতে বর্ডারে রাজ্য পুলিশেরও যাতে পোস্টিং থাকে, বিএসএফ কাজ করতে পারছে না, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন। আমি সোমেনবাবুর কাছে যাবো, আমি আদিবাবুর কাছে যাবো, আমি এক এক করে সবার কাছে আসবো। সোমেনবাবু শুনে নিন না, দেবব্রতবাবু শুনতে খারাপ লাগছে, শুনে নিন না প্লিজ। সোমেনবাবু এই মুহূর্তে দেবব্রত বাবু যেটা বললেন এখন পরিষ্কার হয়ে গেছে। না সোমেনবাবু, এটা দেবব্রত বাবুর কথাই নয়, এটা তৃণমূল কংগ্রেসের কথা শিখিয়ে পড়িয়ে আনা হচ্ছে। আরেকটা প্রসঙ্গ, বিহার প্রসঙ্গ। বিহার এখন তো যে বাদ গেছে 43 লক্ষের ওপরে। এবার মনে রাখতে হবে ডেটা পরিষ্কার হয়ে গেছে। আজ তেজস্বী যাদব যে ব্ল্যাকমেলিং পলিটিক্স করার জন্য ভোট উইথড্র করার, মানে ওখানে পার্টিসিপেট করব না, যে একটা ব্ল্যাকমেলিং পলিটিক্সের জায়গা নিয়েছে, সেখানে জাতীয় স্তরে যারা অ্যানালিসিস করেন তারা পরিষ্কার দেখিয়ে দিয়েছে বিহারে 30% সিট বিরোধী, অর্থাৎ তেজস্বী যাদবের দল যেখানে 1 থেকে 1,500 মার্জিনে জিতেছিল, সেই সিটগুলোই কিন্তু ম্যাক্সিমাম আজ যে বাদ পড়েছে 45 লক্ষ অনুপ্রবেশকারী হিসাবে, তার মধ্যে বরাদ্দ রয়েছে। তাই জন্য কিন্তু তারা তো এই গলা চিৎকানো বা গলা ফাটানো, মনে রাখতে হবে এটা আজ কঠোর বাস্তব। অর্থাৎ সেখান থেকে পলায়ন বৃত্তির জন্যই তেজস্বী যাদব কিন্তু আজ ওই ভোটে অংশগ্রহণ করবো না, ব্ল্যাকমেলিং পলিটিক্সের জায়গা নিয়েছে। বুকের পাটায় দম থাকলে যে সুপ্রিম কোর্টে যাক,
তাহলে গিয়ে তার আবেদন করুক। যেমনভাবে একই রকমভাবে যেমনভাবে ইলেকটোরাল বন্ডের ক্ষেত্রে বিরোধীরা গেছিল, খারিজ হয়ে গেছে। বুকের পাটায় দম থাকলে তার আইনের ব্যবস্থায় যাক, সেটা করতে পারবে না, কারণ সেখানে তার পথের কাটা আছে। আলীবাবু না ঠিক, ও যেটা বললেন যে দেখুন বিহারে 64,20,25,000 ভোটার লাস্ট মিনিট পর্যন্ত বাতিল হয়েছে। এটা বাতিল হয়েছে মানে ডেড ভোটাররা বাতিল হয়েছে, শিফটিং ভোটাররা বাতিল হয়েছে, ডাবল ভোটাররা বাতিল হয়েছে। এখানে অ্যাকচুয়ালি যেটা অনুপ্রবেশকারীরা বাতিল হয়েছে, রোহিঙ্গারা বাতিল হয়েছে। আমি তো বুঝতে পারছি না আলীবাবু যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা প্রীতি এত কেন বেড়ে যাচ্ছে, আমি এটাই বুঝতে পারছি না। কেন এই অনুপ্রবেশকারী প্রীতি, কিসের জন্যে? তার কারণটা হলো বাংলা বাঙালি এই বিষয়টিকে সামনে রাখতে গিয়ে এই অনুপ্রবেশকারীদের দিনের পর দিন তাদেরকে সাহস বাড়িয়ে দেওয়া হচ্ছে। তারা মনে করতে শুরু করছে যে এই সরকার রয়েছে অন্তত তাদের পাশে, যারা এই বাংলা বাঙালি অস্মিতাকে শুধুমাত্র সামনে রেখে তাদেরকে পরোক্ষভাবে এই রাজ্যের মুখে থাকতে দেওয়ার একটা স্থায়ী বাসস্থান করে দিচ্ছেন। একবারে একটাই কথা, যে বাঙালির কথা বলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সেভ করো, অর্থাৎ তারাও বাংলা ভাষায় কথা বলে, এটাকে সেভ করে দাও। সেই জন্য বাঙালিদের মধ্যে গুলিয়ে দিয়ে তাদেরকে ডিফেন্স করবার একটা ষড়যন্ত্র এই রাজ্য সরকার করছে। ভোটের কৌশল হিসাবে ওরা যেন ওদেরকে ভোট দিতে পারে। দাদা, এটা হবে না। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এবং কোনো ক্রমে তাদের সিদ্ধান্তে কোর্ট কোনো বিরোধিতা করবে না বা পজিটিভলি কোনো বিরোধিতা করবে না। সেই জন্য এদের ভয় ধরেছে। আজকে দেখছেন না, প্রত্যেকটা মন্ডলে ব্লকে তৃণমূল কংগ্রেস যে মিছিলের আয়োজন করেছে, এটা ভয়ের থেকে করেছে। তারা ভয় পেয়েছে, তাই বলছি, ভয় পেয়েছে মমতা, জেনে গেছে জনতা। না আমি দেবব্রত বাবুর কাছে এখানে যাবো, আমি সুবীর বাবুর কাছেও এরপরেই আসছি। আমি শুধুমাত্র ভিজুয়াল আপনাদের সামনে রাখছি। ভাইরাল হয়েছে এই ভিডিও, চাচলের একজন পরিযায়ী শ্রমিক, তিনি হরিয়ানার ঠিক গুরুগ্রামে গিয়ে যেভাবে হেনস্থার শিকার হয়েছেন সেটা প্রকাশ্যে এসছে। সেই ছবিটাও একবার আপনাদের সামনে রাখবো, দেখুন। মুখ চোখ দিয়ে আমি খেতে বসছিলাম আর কি। তারপরে 10:30 থেকে 11টার মধ্যে ওরা আসলো আর কি। এখান থেকে আমাকে বললো কি আধার কার্ড দাও, আধার কার্ড আমি দিলাম। তারপরে বললো কিছু কাগজ চোপড় করে আমার সাথে চলো নিচে যাওয়ার পরে ওখানে গাড়িতে বসিয়ে আমাকে নিয়ে গেলো আগে প্রথমে সেক্টর 10 থেকে ওখানে রাখার পরে শরীরে কোনো কাপড় ছিল না, জাস্ট জ্যাঙ্গেটা পড়া ছিল আর কি। তারপরে একদিন রাখার পরে রাতটা কাটার পরে রাত কমসে বেলা 12টার দিকে নিয়ে গেলো বাদশাহপুর থানায়। ওখান থেকে কিছু ফর্মালিটি কাগজ পূরণ করে পাঠিয়ে দিল। ডিটেকশন ক্যাম্পের মতো আসি আর কমসে ওখানে 150-200 সব প্রুফ ছিল, তবুও ওরা মানছে না। আর একটা জিনিস, বাংলা কথা জানি, বাংলাদেশি। তো আপনারা আমাদেরকে তিলে তিলে পঙ্গু করে মারতো না আগে। যাই হোক আপনাদের আমাদের অ্যাকশন নিয়েছে, এটার জন্য খুবই ধন্যবাদ। অ্যাকশন নিয়েছে, তার জন্য আসতে পারলাম। দিদিকেও আমি নমস্কার জানাই আমাদের জন্য অ্যাকশন নেওয়ার জন্য। ঠিক আছে, আপনাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় শ্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি খুব ধন্যবাদ দিলেন। আরো যদি কিছু বলার থাকে আপনাদের মধ্যে আপনারা বলতে পারেন, কারণ এটাই বলতে আমাদের কাজ যা ছুটে গেল সব কিছু শেষ হয়ে গেল, আমরা বাড়ি যেতে হবে। আর এখানে তো কোনো করার নাই, আর এখানে ফালতু টাকা খরচা হয়ে গেল, যাওয়া আসি এখানে ওখানে গাড়ি কিরায় দিয়ে তো চলে গেলো 10,000 টাকা। আচ্ছা, এই কথাটাও আমি শুনতে পেয়েছিলাম যে বাইরের কোনো দালাল চক্রে টাকা পয়সা চেয়েছিল। দালাল তো অনেক এখানকার দালাল অনেক বলেছে যে 50,000 টাকাও ছেড়ে দেবো, ওকে বলছে 20,000 টাকাও ছেড়ে দেবো, কিন্তু কই ছাড়তে পারলো না। টাকা নিয়েছে 500, 1000, 200, 2000 টাকা করে নিয়েছে, কিন্তু ছাড়তে পারলাম না। সব আস্তে আস্তে ঘুরে চলে এসেছে, দেখে ঘুরে চলে এসেছে। ঠিক আছে, তারপরে স্যার কি কোনো বলেছে যে স্যার ছেড়ে দাও, তোমাদের বলে তোমার বাংলাদেশি, তোমাদেরকে জেল খাটাবো, তোমাদেরকে বাংলাদেশে পাঠাবো, বাংলাদেশি আইডি বানিয়ে। তাহলে কি আপনাদের সঙ্গে আরো অনেকগুলো বাঙালি ছিল? হ্যাঁ, অনেকগুলো বাঙালি ছিল। ওদেরকে ছেড়েছে না রেখে দিয়েছে? না, ছেড়েছে, কিছু করে ছেড়েছে। এবং একদিকে এই ভদ্রলোক সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাহবা দিচ্ছেন যে তিনি ফিরিয়ে নিয়ে এসছেন এমনটা বলছেন, উল্টো দিকে তিনি আবার বলছেন দালাল চক্রও রয়েছে, আবার তিনিও বলছেন যে অনেকগুলো টাকা পয়সা চলে গিয়েছে। আমি বলছি একদিকে এটা কি অনেকটা এরকম রাজনীতি হয়ে যাচ্ছে যে একদিকে আপনাকে খুন করে দেব, তারপর আপনার পরিবারকে গিয়ে বলবো আমি আপনাদের পাশে রয়েছি। আমি জানি না এটা হচ্ছে কিনা, তার কারণ এই পরিযায়ী শ্রমিকরা তারা তাদের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে যাচ্ছে কিসের জন্যে? আমি আবারও একই পয়েন্টে স্ট্যাগনেন্ট আছি, তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটি পরিযায়ী শ্রমিক যারা এই রাজ্য ছেড়ে ভিন রাজ্যে যাচ্ছেন তারা শুধুমাত্র কাজের জন্য যাচ্ছেন।
আমি বলছি বাংলায় কি কাজের অভাব রয়েছে? তাহলে এনারা যাচ্ছেন কেন? আমি দেবব্রত বাবুর কাছে এখানে এই পয়েন্টটা নিয়ে যাব। আমি সরাসরি এই ভিডিও যেটা ভাইরাল হয়েছে সেটাও দেখিয়েছি, এবং তার সঙ্গে দেবব্রত বাবু আমি শুধু একটা প্রশ্ন সংযোজন করবো, যা আমি আলীবাবুর কাছেও করেছিলাম। আমি বলছি দেবব্রত বাবু, মহানায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আপনারা কবে স্টেপ নেবেন? কবে স্টেপ নেবেন বাংলা বলতে গিয়ে? তার সমস্যা রয়েছে সাংবাদিকরা বাংলায় প্রশ্ন করলে। আমি বলছি এই 25,752 জন যারা চাকরিহারা, তারা বাংলায় পড়াশোনাটা করিয়েছেন এতদিন ধরে, তারা বাংলায় এতদিন ধরে পড়াশোনাটা করেছেন, তাদের জন্য আপনারা কবে রাস্তায় নামবেন? কবে রাস্তায় নামবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে রাস্তায় নামবেন? শুনুন, এই সিনেমা চলচ্চিত্রের কথা যখন বললেন, এই চলচ্চিত্রের কথাই মনে পড়লো। মহানায়ক নেই বলুন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্বন্ধে বলুন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্বন্ধে বলুন। সত্যজিৎ রায়, হীরক রাজার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্বন্ধে বলুন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কি করবেন আপনারা? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কি করবেন? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস কি করবেন? যন্তর মন্ত্র একটা ঘর ছিল, সেখানে মগজ ধলাই হতো। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কি করবেন? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি স্টেপ নেবেন? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আপনি গিয়ে মুখ্যমন্ত্রীকে বলুন, আপনি গিয়ে মুখ্যমন্ত্রীকে বলুন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কি করবেন। আপনি বলুন না দেবব্রত বাবু। দেবব্রত বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে বলুন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সবার আগে ইন্ডাস্ট্রি থেকে বের করে দিতে, তার কারণ তিনি বাংলা বলতে লজ্জা পাচ্ছেন, বাংলায় প্রশ্ন শুনলে লজ্জা পাচ্ছেন। বের করে দিন, বের করে দিন না দেবব্রত বাবু। বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে বলুন না 25,752 জনের চাকরি যারা বাংলায় কথা বলছেন তাদের জন্য রাস্তায় নামতেন। নামবেন আপনারা? আপনারা নামবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে নামছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে নামছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 25,752 জন বাঙালি শিক্ষকদের জন্য কবে নামছেন রাস্তায়? কবে নামছেন? কবে নামছেন রাস্তায়? বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে 25,752 জন বাঙালি শিক্ষকদের জন্য রাস্তায় নামবেন? কবে কবে নামবেন? উত্তরটাই দিতে পারছেন না আপনি উত্তরই দিচ্ছেন না। আপনি আমার উত্তরটা দিন, আপনি আমাদের উত্তরটা দিন না। বলছি একজন দর্শক ফোন করে বলছেন, একজন দর্শক ফোন করে বলছেন, সেটা নিশ্চয়ই শুনেছেন। কি বলবেন? কবে নামবেন? মুখ্যমন্ত্রী কবে নামবেন? আজ তো বীরভূমে ভাষা আন্দোলন করছেন। আমি জানি না ভাষা আন্দোলন করে সেই সময় ভাষা আন্দোলনকে আপনারা অপমান করছেন কিনা, যে সময় বাংলাদেশের পুরো ম্যাপটাই পরিবর্তন হয়ে গেছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান শেষ হয়ে বাংলাদেশে পরিণত হয়েছিল, সেই সময় ইন্দিরা গান্ধীর অবদান ছিল। আমি বলছি এটা কোন ধরনের আন্দোলন? শুনুন, ভালো থাকতে পারে বাংলা ভাষায় কথা বলে যাদের বাংলাদেশি বলে হেমন্ত বিশ্ব শর্মাকে আপনার বলার ক্ষমতা নেই, আপনি তো বলবেন না। কারণ আমরা হিন্দি কেন বলার ক্ষমতা নেই? বাংলায় বসে আছি আমি, আসামকে কি কেন বলবো? আসাম থেকে এনআরসি নোটিশ এসছে, সেটা নিয়েও কথা বলেছি, সেটা নিয়েও কথা বলেছি। আলী হোসেন বাবু এখানে রয়েছেন, আলী হোসেনকে জিজ্ঞেস করুন, আপনি আলী হোসেনকে জিজ্ঞেস করুন আসাম নিয়ে আমরা কথা বলেছি কি বলিনি। আমি বলছি বাংলা ইস্যুতে, বাঙালি ইস্যুতে আপনারা রাস্তায় নামতে পারছেন, তাহলে 25,752 জন চাকরিহারা বাঙালি শিক্ষকদের জন্য আপনারা রাস্তায় নামছেন না কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত 25,752 জন বাঙালি শিক্ষকের জন্য রাস্তায় নামছে না কেন? উত্তর দিন। আলিয়াবু আসছি। আরেকটা বিষয় বলি, আপনার উত্তর দিনাজপুরের ইসলামপুরে যখন তাপসরা যখন বললো যে আমাদের বাংলায় আমাদের স্কুলে উর্দু শিক্ষক কেন দিচ্ছেন, আমাদের উর্দুর দরকার নাই তো, আমাদের বাংলা শিক্ষক দরকার, তাপসদের এরা গুলি করে মেরে দিল। বাংলা আন্দোলন করতে গিয়ে 2 জন আমার ভাই মারা গেল বাঙালি বাংলা শিক্ষক নিয়োগের দাবিতে, আপনি জোর করে উর্দু শিক্ষক চাপিয়ে দিয়েছেন। আরে হিন্দি আর উর্দু তো একই। শুনুন, হিন্দি আর উর্দু আলাদা না। আমি তো বলি হিন্দি আর উর্দু একই নয়, আপনি সেটা বলছেন কেন? হিন্দিতে যারা কথা বলে বাংলা শিক্ষক চেয়েছে বলে আমি এখানে দুজনকে ধরাচ্ছি, আমি শুভমবাবুর কাছে যাব, আমি আসছি শুভমবাবুর কাছে যাব। শুভমবাবু, আমি বলছি এই যে ছত্রে ছত্রে দুর্নীতির যে এই শব্দবন্ধ বাংলার ক্ষেত্রে একটা যেন মাইলফলক হয়ে যাচ্ছে, আগামী প্রজন্ম এই দুর্নীতির শব্দটা শুনলে পরেই মনে করবে যে 2011 থেকে 2025 সাল। আমি বলছি এই দুর্নীতির ছত্রে ছত্রে যে বহিঃপ্রকাশ, পরিযায়ী শ্রমিক, চাঁচলের পরিযায়ী শ্রমিক, সে হরিয়ানায় যে যাচ্ছে সেখানেও তিনি বলছেন যে কেউ কেউ দালাল, তারা এই 5,000 8,000 বিভিন্ন রকম টাকার কথা তিনি বলছেন। আমার কাছে যদি খুব ভুল না আসে শব্দগুলো, আমি বলছি হরিয়ানার দালাল বলেছে। হরিয়ানার দালাল বলেছে? আমি তো হরিয়ানা কথা শুনতে পেলাম না। আমি শোনেন ঠিক করে, না না ঠিক আছে, আরো একবার শুনবো প্লিজ, শোনাই, শুনুন। কোনো কারণে কিছু গন্ডগোল হচ্ছে, আমি সোমবাবুর কাছেই যাবো। সোমবাবু বলুন। একটা হচ্ছে
একটা হচ্ছে এই পরিযায়ী শ্রমিকদের ঠিক যেরকম ভাবে এরকম টাকা দিয়ে তৃণমূল নেতাদের হাতে টাকা দিতে হয়, তেমনি যারা যারা এই যে রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা আসে তারাও প্রত্যেককে এতদিনে পরিষ্কার করে দিয়েছে যে তাদের ওই সরকারি আই কার্ড বা ভোটার কার্ড হওয়ার জন্য তাদেরকেও কি পরিমাণে টাকা তৃণমূল নেতাদের হাতে গুঁজে দিতে হয়, এবং সেটার ফলে তৃণমূল নেতারা তাদের ওই ভোটার কার্ড থেকে শুরু করে সরকারি আই কার্ড গুলোর ব্যবস্থা করে দেয়। বলছি লাভলি খাতুন তিনি তো পঞ্চায়েত প্রধান পর্যন্ত হয়ে গিয়েছিলেন। সুতরাং রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি ঢুকে আছে তৃণমূল দুর্নীতি, এটা নিয়ে কোনো দেবব্রত বাবু আপনার হয়ে একটু কথা বলছে, একটু শুনে নিন। তা সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই পরিযায়ী শ্রমিকরা যে কথা বলছিলেন একটু আগে, সেটা শুনতে শুনতে আমার কিন্তু দুটো কথা মাথায় এলো। একটা হচ্ছে রোহিঙ্গা অনুপ্রবেশকারীর সংখ্যা কেন্দ্রের বিজেপি সরকারই বলছে বর্তমানে ভারতবর্ষে 22,500, তাহলে রোহিঙ্গা অনুপ্রবেশকারীর সংখ্যা 22,000 আর বাঙালি পশ্চিমবাংলার বাসিন্দা বাঙালি পরিযায়ী শ্রমিকের সংখ্যা 22 লক্ষ, তাহলে একটা সংখ্যা 22,000, একটা সংখ্যা 22 লক্ষ। এবং ইন্টেলিজেন্সি দেশের এত অযোগ্য নয় যে একজন পশ্চিমবাংলার বাঙালির ভাষা এবং রোহিঙ্গার যে ভাষা সেটাকে পার্থক্য করতে পারবে না, দুজনকে সেপারেট করতে পারবে না, এতটা অযোগ্য আমার দেশের ইন্টেলিজেন্সি নয়। তাহলে কেন এই 22,000 রোহিঙ্গা অনুপ্রবেশকারীর শাস্তি আমার রাজ্যের 22 লক্ষ বাঙালি পরিযায়ী শ্রমিকরা কেন পাবে? এবং দ্বিতীয় আরেকটা প্রশ্ন অবশ্যই বিজেপির নেতাদের কাছে আমার মনে হয় রাখা উচিত, সেটা হচ্ছে আজকে এই এসআইআর তারা করছে করুন, কিন্তু আজকে গত 24-এর লোকসভা নির্বাচনে তো এরাই ভোট দিয়েছিল যাদেরকে এখন বাদ দেবার কথা হচ্ছে। 24-এর লোকসভায় 60খানা আসন এরকম আছে যে আসনগুলোতে বিজেপি 500, 1000, 2000 ভোটে জিতেছে। তাহলে আজকে যদি এক একটা আসনে এই 5,000, 7,000, 10,000, কোথাও 15,000 করে নাম বাদ যায়, মানে জীবিত ভোটার, মৃত ভোটারদের কথা আমি বলছি না, যদি জীবিত ভোটার বাদ যায়, তাহলে যে আসনগুলোয় বিজেপি গত লোকসভায় যে 60টা আসনে 500, 1000, 2000 ভোটে জিতলো, তাদের সেই জয় নিয়েই তো প্রশ্ন উঠে যায়। আবার সেই সাংসদদের ভোটে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন, তাহলে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী থাকতে পারবেন কিনা সেটা নিয়েই তো প্রশ্ন উঠে যায়। আমি অবশ্যই আলিবাবু থেকে উত্তরটা নেবো, কিন্তু তার আগে আমি সোমেন বাবুর কাছে একটু বলুন। হ্যাঁ, আরেকটা জায়গা থেকে বলি যে কৃতি বাঙালি বা বাঙালি জাতির প্রতি ভারতবর্ষের বিমাতৃসুলভ আচরণ, এই ধারণাটাই একটা গিমিক। অর্থাৎ যে বলা হয় যে আমরা যদি দেখি পাশের রাজ্য ঝাড়খণ্ড রাঁচিতে বাংলা নিয়ে স্বমহিমায় বিশ্ববিদ্যালয়ে এখনো পিএইচডি করা হয়, পড়ানো হয়। এবং সবচেয়ে জানি না আরো একটা বিষয় সোমেনবাবু আমি একটু ইনক্লুড করে দিতে চাইবো, 2024 সালে এই বাংলা ভাষাকেই কেন্দ্র সরকার ধ্রুপদী আখ্যা দিয়েছে। আমি বলছি ধ্রুপদ ভাষায় সম্মানিত করা হয়েছে, যেটা 1500 থেকে 2000 বছর পুরনো যে ভাষা। তার থেকে একটা বড় ইনফরমেশন যেটা হচ্ছে কর্ণাটকের মতো সাউথের রাজ্য, সেখানে কন্নড় ভাষার পরেই মানে আঞ্চলিক ভাষা হিসাবে এখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলাকে ওখানে রেজিস্টার করা হয়েছে। একই রকম ভাবে আসামের কথা উঠছে, শিলচরকে কেন্দ্র করে যে বরাক উপত্যকা আর যে ব্রহ্মপুত্র উপত্যকা, আমরা বলতে পারি দ্বিতীয় পশ্চিমবঙ্গ। যে বঙ্গাল খাদা আন্দোলন হয়েছিল, অসমের মানুষ রন্ধ্রে রন্ধ্রে টের পেয়েছে, বাঙালিদের সঙ্গে আর সেই টক্করে কিন্তু আর যায় না। অর্থাৎ মনে রাখতে হবে অধিকার আদায়ের সংগ্রামে বাংলার যে অস্মিতার কথা এখন জিগির তোলা হচ্ছে, প্রকৃত বাঙালি যে ভারতীয়ত্বের মধ্য দিয়ে যার প্রকাশ, সেই ভারতীয় বাঙালি কিন্তু যে অবহেলিত বঞ্চিত হচ্ছেন, এটাও এক ধরনের ইচ্ছে করেই উপাখ্যান বা মিথ তৈরি করা হচ্ছে। আমি আলিবাবুর কাছেই যাবো, আলিবাবু বলুন। না, বলার মধ্যে একটা বিষয় আছে। দেখুন, শোভম যে কথাটা বলেছে, উনি বিজেপিকে যেভাবে তুলে ধরলেন এমপিদের ব্যাপারে, দেখুন এটার এখন আর বলার সময় নেই। নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত হবে সেটাই চূড়ান্ত আছে। এসআইআরটা এটা করতে দেওয়া হোক এবং করুক। প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক যারা, তারাই ভোট দিয়ে ভারতীয় নাগরিক, ভারতীয় প্রতিনিধি নির্বাচন করবে এবং এই প্রসেসে যারা বাধা দিচ্ছে
আলীবাবু শুভমবাবুর কথা অত্যন্ত পরিষ্কার, যদিও বা আজকে টপিক এটা নয় কিন্তু ওটা লিঙ্ক রয়েছে। শুভমবাবু স্পেসিফিক্যালি বলার চেষ্টা করছেন যে যেই অনুপ্রবেশকারীদের আজ বের করবার জন্য এই এসআইআর প্রক্রিয়া, যেই রোহিঙ্গাদের বের করবার জন্য এই এসআইআর প্রক্রিয়া, সেই অনুপ্রবেশকারী সেই রোহিঙ্গাই তো একসময় সরাসরি 2024 সালে লোকসভা নির্বাচনে ভোটটা দিয়েছেন। তাহলে সেক্ষেত্রে সেই এমপি পোস্ট খারিজ করা হোক, প্রধানমন্ত্রী তাহলে পদত্যাগ করে ফেলুন, এমনটাই বলতে চাইছেন শুভমবাবু। আলীবাবু না, সেই জায়গায় প্রথম তালিকা আসবে তো আগে পশ্চিমবঙ্গে 29টা এমপি জিতেছে, এখানেই তো সব অনুপ্রবেশকারীদের খনি। 1 কোটি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে আছে। দেবব্রত বাবু, আপনাদের এমপি গুলো আগে পদত্যাগ করুক। কত রোহিঙ্গা আছে? তাহলে বুঝবো কত পরিমাণ রোহিঙ্গা আছে। শুভম বাবুদের পার্টি ছিল সিপিএ, সেখানকার এমপিদের পদত্যাগ সেই সময় রাজ্যের কাছে এরকম কোনো লিস্ট রয়েছে যে কতগুলো রোহিঙ্গা রয়েছে? আগরতলার কথা জামতলায় বলে কোনো লাভ হবে না। আগরতলার কথা জামতলায় বলে কোনো লাভ হবে না। এখন যেটা বিষয়, এসআইআর তৈরি হবে, অনুপ্রবেশকারীরা চিহ্নিত হবে, আপনার হলো রাখাইন প্রদেশের আপনার ওরা চিহ্নিত হবে, রোহিঙ্গা চিহ্নিত হবে, তারা বাদ যাবে, আর ভারতীয়রাই ভারতীয়দের নির্বাচন করবে। এটাই হচ্ছে একুরেট পদ্ধতি। এই পদ্ধতিতে দেশে একটা স্থায়ী সরকার গঠন হবে। আচ্ছা, সিএ এর কিছু চিঠি এসছে, সেগুলো তো মিথ নয়, সেগুলো সত্যি তো? যে চিঠিগুলো পাঠিয়েছে আসাম সরকার, এগুলো ঠিক তো? কোচবিহারের মানুষজনগুলোকে আমি কিছু নামগুলো বলছি, এদের নামগুলো। দাদা, আমার বাড়ি কুচবিহার, দেবব্রত বাবু, আমার বাড়ি কুচবিহার। তাহলে তো কুচবিহার আর আসাম পাশাপাশি প্রতিবেশী আমরা, একটু ভালো করে শুনুন। উত্তম বলুন, নিশ্চিত বাবু বলুন, আর আপনার অঞ্জলি বলুন, এরা আমাদেরই প্রতিবেশী। এখানে 5,000-এর উপরে মানুষ, কুচবিহারের মানুষ যারা আসামের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছে, জমি জমা ব্যবসা বাণিজ্য পারিবারিক সম্পর্ক সবই আছে। চাকরির কারণে যারা ওখানে বসবাস করছিল তাদের জন্য যদি তোমার সেখানে নোটিশ আসে, আমরা সেটা বলেছি হিন্দুরা হবে তাদের সিএ নোটিশে লম্বা তালিকা। আসামে গিয়ে কাজ বিজেপিতে জয়েন করার, সবকিছু স্বচ্ছ হয়ে যাবে, এটা একটু বৌদ্ধ চাই আমার। আচ্ছা, না আমি বলছি যে এই তালিকাগুলো কিসের? এই তালিকাগুলো কিসের? এই তালিকাগুলো নির্দিষ্টভাবে তাদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য মানে চিঠি দেওয়া হয়েছে। মানে এত সুন্দর লিস্ট আপনারা রাখছেন, আমি বলছি আপনাদের কাছে এই লিস্টটা রয়েছে যে কতগুলো রোহিঙ্গা রয়েছে রাজ্যের বুকে? একদম রয়েছে, রয়েছে, একদম রয়েছে। কতগুলো রয়েছে? হ্যাঁ, কতগুলো? সারা পৃথিবীর তথ্য বলছে, সারা পৃথিবীর তথ্য ছাড়ুন, আপনি পৃথিবীর তথ্য ছাড়ুন। আমি বলছি বাংলার তথ্য রয়েছে, বাংলার তথ্য রয়েছে, বাংলার তথ্য রয়েছে আপনার কাছে। আমি বলছি দেবব্রত বাবু, বাংলার সরকারের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কতগুলো রোহিঙ্গা রয়েছে এই রাজ্যের ক্ষেত্রে, সেই লিস্ট রয়েছে, রয়েছে নিশ্চিত তথ্য রয়েছে। ওই দেখুন, আমি বলছি এই বাঙালি অস্মিতা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন একবার শোনাই, দেখুন। হ্যাঁ, শুভেন্দু অধিকারী তো রোহিঙ্গা, আমি বলছি। শুভেন্দু নিজেই রোহিঙ্গা। একবার শোনাই না বক্তব্যগুলো শুনে। যখন তৃণমূল কংগ্রেসে ছিল তখন রোহিঙ্গা মনে হয়, যখন তৃণমূল কংগ্রেসে ছিল তখন রোহিঙ্গা মনে হয়, তখন বের করে দেননি কেন? তৃণমূল কংগ্রেসে যখন ছিলেন, যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলেন, তখন আপনি জানতেন যখন রোহিঙ্গা, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন না কেন তাকে বের করে দিতে? বললেন না কেন? আপনি তো 93 সাল থেকে ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত। আমি সব মানছি, আমি মানছি, আমি বলছি এক সেকেন্ড, দেবব্রতবাবু শান্তি, দেবব্রতবাবু ওম শান্তি। বলছি কি যে মমতা বন্দ্যোপাধ্যায় তো জানতেন যে শুভেন্দু অধিকারী রোহিঙ্গা। আমি বলছি রোহিঙ্গা জেনেও তাকে বের করে দিলেন না কেন বাংলার বাইরে? কেন বের করে দিলেন? না, প্রশ্নটা ভালো লাগেনি শুনতে, খারাপ লাগলো প্রশ্নটা শুনতে। আপনি তো রোহিঙ্গা বলছেন, তৃণমূল কংগ্রেস রোহিঙ্গা বলছে, তার মানে তৃণমূল কংগ্রেস আধার কার্ড দিয়েছিল, নাগরিকত্বের পরিচয় আধার কার্ড দিয়েছিল। কি আশ্চর্য! তাহলে আপনি এখন কেন বলছেন রোহিঙ্গা? ভোটার কার্ড দিয়েছিল, কি আশ্চর্য! তাহলে এখন কেন বলছেন রোহিঙ্গা? কি আশ্চর্য! আমি এখানে শুভেন্দু অধিকারী কি বলছেন একবার শোনাই। তৃণমূল কংগ্রেসে এরকম বলতেই থাকবেন, তৃণমূল কংগ্রেস, আমি বুঝে গেছি। আমি এখানে শুভেন্দু অধিকারী কি বলছেন একবার শোনাই। শুভেন্দু অধিকারী তো বলেছে আলীবাবুকে চ্যাংদোলা করে ফেলে দেবো, সেটাও কি শোনাবো নাকি?
আলীবাবু জাতিকে ভারতীয় মুসলিম কেউ তাড়াতে পারবে না। আপনাদের তৃণমূল কংগ্রেসের নেতা বলছে, আর আপনাদের তৃণমূল কংগ্রেসের নেতা বলছেন যে 30% হিসেব, 30% হিসেবটা কে দিয়েছে? আরে আমি বলছি শুভেন্দুবাবু বলেছে। আহা, আমিও বলছি না, আমি বলছি যে আপনাদের একজন নেতা বলছে, যদিও বা আজকাল তৃণমূল কংগ্রেস বলছে রাষ্ট্রবাদী মুসলিম দ্বন্দ্ব হয় না, যদি আলীবাবু বিধায়ক হন ওনাকে চ্যাংদোলা করে বাইরে ফেলে দিয়ে আসবেন। না না, আমি বলছি ওই নামটাকে আসলে এখন বলতে অস্বস্তি হচ্ছে। আরে আলীবাবু আপনাকে বাঁচাবো চিন্তারি, আপনি বাঙালি তো, আপনার সমস্যা আমরা আছি। আগে আপনি নিজেরটা ভাবুন, আলীবাবুটা পরে ভাববেন। এক এক করে বক্তব্য শোনাবো, শুনুন। পিটাতে পিটাতে হরিয়ানার বিজেপির পুলিশ এবং সেখানে বিজেপির কর্মীরা তাদেরকে জোর করে হাজতে ভরে দিচ্ছে। সেই মায়ের সামনে সেই ভিডিওর ছবিটা এসছে, ভিডিওর ছবি বারে বারে মা দেখছেন আর হাউ হাউ করে কাঁদছেন, মনে হচ্ছে তার ছেলে মারা গেছে। সান্ত্বনা দিয়ে বলেছি, মা তুমি ভরসা রাখো, পশ্চিমবঙ্গের বুকে একজন বাঘিনীর জন্ম হয়েছে। বাঘিনীর জন্ম হয়েছে কে বলছেন? আব্দুর রহিম বক্সি বলছেন বাঘিনীর জন্ম হয়েছে। আমি বলছি, আবারও বলছি, মুখ্যমন্ত্রী 25,752 জন সেই সব বাঙালি শিক্ষকদের জন্য কবে রাস্তায় নামবেন, কবে পথে নেমে বলবেন যে হ্যাঁ বাঙালি শিক্ষকদের পাশে আমরা রয়েছি এবং রাজ্য সরকার বাঙালি এই সহিংসতার জন্য লড়াই করছে, কবে বলবেন? আমি বলছি তৃণমূল কংগ্রেস কবে বলবে যে যেখানে এই 25,752 জনের চাকরি চলে গেছে, রাজ্য সরকার চাকরি নিয়ে নিয়েছে, সেই চাকরি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, কবে বলবেন? কবে বলবেন? কতদিন ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কতদিন ওই সব বিভিন্ন রকম বিজেপিদের কথা বলে এড়িয়ে যাবেন দাদা? সামনে আসুন না। আমি বলছি রাজ্য সরকার একটু বলুক না যে একটা ভুল হয়ে গিয়েছে, সলভ করে দেবো, সেটা বলছেন না। উল্টে 26-এর বৈতরণী পার করবার জন্য বাংলা বাঙালি অস্মিতাকে ইচ্ছে করে খুঁচিয়ে খুঁচিয়ে বের করবার চেষ্টা করছেন। কি চলছে? আমি একেবারে অন্তিম লগ্নে যাচ্ছি। আমি এবার প্রত্যেকের কাছে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথম সুযোগ দেবো শুভম বাবুকে। শুভম বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। 1,25,00,000 অনুপ্রবেশকারী বা আলীবাবুর 1 কোটি অনুপ্রবেশকারী, এটার সাথে কেন্দ্রীয় বিজেপি নেতাদের মনে হয় স্ট্যান্ডের আমরা মিল খুঁজে পাচ্ছি। যেখানে অনুপ্রবেশকারী রোহিঙ্গার সংখ্যা 22,500, যেখানে লক্ষাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী বিভিন্ন ডকুমেন্টসে পাওয়া যায়, সেখানে 1,25,00,000 অনুপ্রবেশকারী বলা মানে আমার আপনার মতো সাধারণ বাঙালিকেও বহিরাগত বা বিদেশি বলে বা অভারতীয় বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা। কারণ এই বিজেপি দলটা সাংঘাতিকভাবে বাঙালি বিদ্বেষী। আজকেও এই বিজেপি দল দিল্লির জয় হিন্দ কলোনিতে বাঙালিদের মন্দিরে যে ইলেকট্রিক মিটার, সেই ইলেকট্রিক মিটার কেড়ে নিয়েছে কিছুদিন আগে। এই দিল্লিতে বাঙালিদের যে মাছের বাজার, সেই মাছের বাজারের ওপর আক্রমণ করেছে। এবং আজকে যেখানে যেখানে বাঙালিদের ওপর আক্রমণ হচ্ছে বিভিন্ন রাজ্যে বহিরাগত তকমা দিয়ে, সেখানে হয় সরাসরি নয়তো পরোক্ষভাবে বিজেপি দল জড়িত। এই বিজেপি দল সাংঘাতিকভাবে বাঙালি বিদ্বেষী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। হতে পারে যেহেতু দেশের স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের ভূমিকা সব থেকে উপরে ছিল, শহীদ হওয়ার দিক দিয়ে আমি দেবব্রত বাবুর কাছে যাবো। দেবব্রত বাবু, বিপান্তরিত হওয়ার দিক দিয়ে বলুন, বাঙালিরা ছিল 1 নম্বরে ব্রিটিশ বিরোধী লড়াইয়ে। বেশ আমি দেবব্রত বাবুর কাছে যাবো। আমি আর সময় দিতে পারছি না শুনুন বাবু, বুঝতে পেরেছি। দেবব্রত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। বলছি একদম সঠিকভাবে বিজেপি বাঙালি বিদ্বেষী এবং বাংলা বিদ্বেষী বিভিন্নভাবে তাদের কাজকর্ম নিয়ে কখনো সময় মাছের বাজার আক্রমণ করে, কখনো সংস্কৃতির আক্রমণ করে, কখনো মা দুর্গাকে আক্রমণ করে, আবার বলছি আক্রমণ করে, কখনো আমাদের খাদ্যাভাসকে আক্রমণ করে বিজেপি বাঙালিকে বারে বারে অপমান করেছে। তার প্রমাণ আমরা বারে বারে পেয়েছি এবং আগামী দিনও যে বিজেপি এই আক্রমণ করবে না। কখনো কোনো ওদের শুভেন্দু অধিকারী কখনো বলে 1.5 কোটি রোহিঙ্গা, কখনো 1 কোটি রোহিঙ্গা, কখনো 75 লক্ষ রোহিঙ্গা, কিন্তু কার্যত কেন্দ্রীয় সরকার যে তথ্য দেয় সেগুলো কতটা ওরা মানেন আমরা জানি না, কিন্তু বাস্তবে যে তথ্য রয়েছে সেই তথ্য কিন্তু অন্য কথা বলছে। আমরা মনে করি এটাকে মগজ ধোলাইয়ের একটা প্রক্রিয়া, বাঙালিদের মগজ ধোলাই করার জন্য, বাংলাভাষীদের মগজ ধোলাই করার জন্য, ভারতবর্ষের মধ্যে বাঙালিদের মেলাইন করার জন্য, তাদের তৃতীয় শ্রেণীর নাগরিক করে তৈরি করে রাখার জন্য এই প্রক্রিয়া বিজেপি নিয়েছে এবং বিজেপির এই সূক্ষ্মভাবে এগুলো চালিয়ে দিচ্ছে। কিন্তু কার্যত যেটা বলছে পশ্চিমবঙ্গে জনসংখ্যা কমছে, আবার বলছে পশ্চিমবঙ্গে জনসংখ্যা কমছে এবং হিন্দু, সেই তথ্য যদি চান আমি প্রমাণ করে দিতে পারি। বেশ,
দয়া করে কেউ লেফট হবেন না, সবার কথা শুনবেন। আমি আলিবাবুর কাছে যাবো। আলিবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। ভারতীয় জনতা পার্টি বাঙালি বিরোধী নয়। ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের সন্তান। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন, সেই জনসংঘ পরবর্তীতে জনতা পার্টি হয়ে আজকে বিজেপি। আমরা ওনাকে পূর্বসূরি বলে মনে করি। সেই জন্য ভারতীয় জনতা পার্টি বাঙালিকে যথেষ্ট সম্মান শ্রদ্ধা করে এখনো আমরা সর্বোচ্চ আসনে ওনাকে রেখে দিয়েছি। শুধু তাই নয়, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, রাসবিহারী বসু থেকে শুরু করে সুভাষচন্দ্র বোস পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কাছে ওনারা হচ্ছে আমাদের দেশের আইকন এবং তারা আধ্যাত্মিক গুরু হিসাবে আমাদের কাছে পরিচিত। একইভাবে ভারতবর্ষে যে জনগণ মন যে সঙ্গীত, জাতীয় সঙ্গীত এবং বন্দে মাতরম যে জাতীয় স্রোত যে গাওয়া হয়েছে, এটাও বাঙালির এবং বাঙালির বলেই ভারতীয় জনতা পার্টির সরকার বা ভারতীয় জনতা পার্টি আমরা এটাকে প্রতিদিন আমাদের অনুষ্ঠানে আমরা রেখে দিই এবং অনুষ্ঠানের আমরা প্রধান ছত্র হিসাবে বন্দে মাতরমকেই আমরা গ্রহণ করি। সেই জন্য বাঙালি বিরোধী ভারতীয় জনতা পার্টি নয়, ভারতীয় জনতা পার্টি হচ্ছে বাঙালি প্রেমী। বাংলায় যেদিন বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে, প্রকৃত বাংলা প্রেমী কাকে বলে ভারতীয় জনতা পার্টি আমাদের সবাইকে দেখিয়ে দেবে। এটাই হচ্ছে ভারতবর্ষের দেশপ্রেম। বেশ, আমি সোমেনবাবুর কাছে যাবো শুধুমাত্র একটা প্রশ্ন নিয়ে। আলিবাবুর একদম শেষ যে লাইন, সেই লাইনটা থেকে আমার একটু মাথার মধ্যে প্রশ্নটা আসছে। আমি বলছি সোমেনবাবু, এই যে বলছে যে বিজেপি আসলে পরেই বাঙালিদেরকে কতটা ভালোবাসে সেটা দেখানো হবে, আমি বলছি এই 2019, 2021 এই প্রত্যেকটি ক্ষেত্রে বিজেপিকে যেভাবে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন, সেই জন্যই কি বাংলা বাঙালি অস্মিতা কিংবা ওই কেন্দ্র রাজ্য সমন্বয়ের একটা অদ্ভুত দূরত্ব দেখা যাচ্ছে? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। আসলে আমাদেরকে এই মুহূর্তে না স্বাধীনতা উত্তর ভারতবর্ষে পশ্চিমবঙ্গের যে পরম্পরা চলেছে সেখান থেকে দক্ষিণের রাজ্যগুলো থেকে অনেক কিছু শেখার জায়গা আছে। অর্থাৎ আমরা দেখেছি 35 বছরের বাম শাসন এবং পরবর্তীকালে এখন তৃণমূলের শাসন, একটা জিনিস খুব প্রতিষ্ঠিত হয়ে দাঁড়িয়েছে, ভারতবর্ষের যে কেন্দ্রের মূল স্রোত তার থেকে বেরিয়ে একটা বিকল্পের সন্ধান করতে গিয়ে বিকল্প বিরোধিতা, অর্থাৎ যেখানে আমরা প্রায় দেখি যে আমাদের বিমাতৃসুলভ আচরণ বা রক্ত দিয়ে গর্বমোরা বক্রেশ্বর, এই ধরনের যে টেম্পোগুলো এখানে বাঙালি আবেগ বারবার খেয়েছে। এবং প্রকৃত অর্থে কি রক্ত দিয়ে বক্রেশ্বর গড়ে উঠেছে নাকি এই যে সাহায্য, অর্থাৎ এই যে দক্ষিণের রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে কিভাবে ব্যবহার করে নিজের রাজ্যের উন্নতি করতে হয় সেটা আমাদের শিখিয়ে দেয় পরতে পরতে। আমাদের দুর্ভাগ্য আমরা বাংলায় সেটা শিখলাম না। বেশ, একেবারে অন্তিম লগ্নে ছিলাম। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ রেড টিভি বাংলা আসার জন্য, প্রাইম টাইম শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শেষ করবো তা হচ্ছে, দেখুন এই যাবতীয় সমস্যায় বাংলা বাঙালি অস্মিতা রক্ষা এই সব কিছু কিন্তু এক নিমিষে শেষ করে দেওয়া যায় যদি রাজ্য এবং কেন্দ্র উভয়ের সমন্বয় থাকে। আমি কেন বলছি সমন্বয়, তার কারণ যে আন্দোলন আজ, যে ভাষা আন্দোলন সরাসরি রাজ্যের বুকে বিভিন্ন জেলায় জেলায় এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে, এই আন্দোলন এখানে না করে সরাসরি যদি ভিন রাজ্যে যেখানে সমস্যা হচ্ছে সেই সরকারের সঙ্গে একটু কথা বলে নেওয়া যায়, তাহলে এই পরিযায়ী শ্রমিকদের আর কোনো সমস্যা হয় না। উল্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও করতে পারেন যে পরিযায়ী শ্রমিকদের এ রাজ্যে নিয়ে চলে আনা, অর্থাৎ এই প্রত্যেকটি পরিযায়ী শ্রমিককে এ রাজ্যে এনে নেওয়া উচিত। ও থুড়ি আবার তো বিজেপির ভাষায় অনেকগুলো কোম্পানি নাকি এখান থেকে চলে গিয়েছে, তা অবশ্য জানি না, কিন্তু চাইলে মুখ্যমন্ত্রী অনেক কিছু করতে পারেন। কিন্তু মুখ্যমন্ত্রী হয়তোবা 26-এর বৈতরণী পার করবার চেষ্টা করছেন, জানি না। প্রশ্নটা অধরাই থেকে গেল। আপনারা নজর রাখুন রেড টিভি বাংলার পর্দায় প্রতিদিন ঠিক বিকেল 6টা 57 প্রাইম টাইম শব্দের কারখানিতে, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। নমস্কার।